যখন আমি আমার মেয়ে আঁচলকে সকাল 6:30টায় তার শ্বশুরের বাথরুম পরিষ্কার করতে দেখলুম, হাতে রবার গ্লাভস, মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে, আর সেই 68 বছর বয়সী বৃদ্ধ হাসমুখ লাল আগরওয়ালকে বাইরে দরজায় দাঁড়িয়ে হাসতে হাসতে নিজের ছেলেকে বলতে শুনলুম, দেখে নিলে তো একে এমবিএ করিয়ে কি হলো, এ তো শুধু এই কাজই জানে, বাথরুম পরিষ্কার করা। তখন আমি প্রথমবার সত্যি উপলব্ধি করলুম যে গত 18 মাস ধরে আমার মেয়ে কোন নরকে বেঁচেছিল। আমার হাত কাঁপছিল, আমার ভেতরে কিছু একটা ভেঙে গেল, এবং সেই মুহূর্তেই আমি বুঝে গেলুম যে আর নয়, এবার আমি চুপ থাকব না। আমার নাম বসুন্ধরা রাঠোর, আমি 52 বছর বয়সী, আর সেই দিন পর্যন্ত আমার জামাইয়ের পরিবার জানত না যে আমি কে, আমি আমার জীবনে কি করেছি, আর যখন আমি একটা ফোন কল করি তখন কি হতে পারে। কিন্তু আমি আগে আপনাদের শুরু থেকে বলি যে আমি ইন্দোরে আমার মেয়ের বাড়িতে কিভাবে পৌঁছলুম, আর আমি কিভাবে জানতে পারলুম যে আমার একমাত্র মেয়ে, যাকে আমি একা বড় করেছি, যাকে আমি উচ্চ শিক্ষা দিয়েছি, যার প্রতিটি ইচ্ছা পূরণ করার জন্য আমি দিন-রাত পরিশ্রম করেছি, সে নিজের বাড়িতেই একজন অশিক্ষিত পরিচারিকার চেয়েও অধম জীবন কাটাচ্ছিল। এই গল্পটি সেই দিন শুরু হয়েছিল যখন আমি হঠাৎ অনুভব করলুম যে আমার মেয়ে আমার থেকে দূরে সরে যাচ্ছে। আঁচলের বিয়ের 2 বছর হয়ে গিয়েছিল। শুরুর 6 মাস তো সব ঠিকই মনে হচ্ছিল। সে প্রতি সপ্তাহে ফোন করত, কথা বলত, হাসত। কিন্তু ধীরে ধীরে তার ফোন আসা কমে গেল। যখন আমি ফোন করতুম তখন সে তাড়াতাড়ি কথা শেষ করার চেষ্টা করত। তার গলায় সেই আনন্দ থাকত না। আর গত 6 মাস ধরে তো অবস্থা এমন হয়ে গিয়েছিল যে সে মাসে মাত্র 1-2 বারই কথা বলত, তাও খুব ছোটখাটো কথা। আমি অনেকবার জিজ্ঞাসা করলুম যে সব ঠিক আছে তো মা, কিন্তু সে সব সময় বলত, হ্যাঁ মা, সব একদম ঠিক আছে, শুধু একটু ব্যস্ত আছি। আমি নাগপুরের সিভিল লাইন্স এলাকায় থাকি। আমি 3 মাস আগেই নাগপুর উচ্চ আদালতের অতিরিক্ত জেলা বিচারপতির পদ থেকে অবসর নিয়েছিলাম। 30 বছর ধরে আমি বিচার বিভাগে কাজ করেছি, শত শত মামলা শুনেছি, রায় দিয়েছি। বিশেষ করে মহিলাদের অধিকার সংক্রান্ত মামলায় আমার রায় বেশ আলোচিত হয়েছিল। কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আমি খুব সাদাসিধে ছিলাম, নিজের পেশা সম্পর্কে দম্ভ দেখাতাম না। আঁচলের বিয়ের সময়ও আমি ছেলের বাড়ির লোকেদের শুধু এটাই বলেছিলাম যে আমি সরকারি চাকরিতে ছিলাম এবং এখন অবসর নিচ্ছি। তারা বেশি কিছু জিজ্ঞাসা করেনি, আর আমার মনে হয়েছিল যে ঠিক আছে, সম্পর্কে লোক দেখানো কিছু হওয়া উচিত নয়। আমার স্বামী গোপাল রাঠোর 8 বছর আগে মারা গিয়েছিলেন, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে। তারপর আমি একাই আঁচলকে মানুষ করলুম, তার পড়াশোনা শেষ করালুম, ব্যবসায়িক ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করালুম, আর তারপর সে একটি ভালো ব্যাংকে চাকরি পেয়ে গিয়েছিল, যেখানে তার বেতন ছিল বছরে 7.5 লক্ষ টাকা। আঁচলের বিয়ে আমি অনেক ভেবেচিন্তে দিয়েছিলাম। ছেলে শৈলেশ আগরওয়াল ইঞ্জিনিয়ার ছিল, একটি বড় সফটওয়্যার কোম্পানিতে কাজ করত, বেতন ভালো ছিল। পরিবার ইন্দোরের ছিল, কাপড়ের ব্যবসা করত তারা। আমার মনে হয়েছিল ভালো সম্বন্ধ, ছেলে শিক্ষিত, আধুনিক চিন্তা ভাবনা হবে। বিয়ের সময় আমি যা কিছু যৌতুক দিয়েছিলাম তাও সাধারণই ছিল, কিছু গয়না, ঘরের জিনিসপত্র আর 2 লক্ষ টাকা নগদ। সেই সময় আমার মনে হয়েছিল যে ছেলের বাবা হাসমুখলাল একটু পুরনো ধ্যান ধারণার মানুষ, কিন্তু ছেলে তো আধুনিক, সে আঁচলের খেয়াল রাখবে। কিন্তু গত 6 মাস ধরে আঁচলের গলায় যে বদল আমি অনুভব করছিলাম তা আমাকে অস্থির করে দিচ্ছিল। আমি অনেকবার তার সাথে দেখা করতে যাওয়ার কথা বললাম, কিন্তু সে সবসময় বলতো যে এখন না মা, পরে এসো। একবার আমি বললাম যে আমি নিজেই চলে আসছি, তখন সে বলল যে না মা, এখন বাড়িতে অনেক কাজ আছে, আপনি আসবেন না। এই কথা শুনে আমার আরও সন্দেহ হল। একজন মা হিসেবে এবং 30 বছর আদালতে কাজ করার পর আমার মানুষের গলার স্বর শুনেই বোঝা যেত যে কেউ মিথ্যে বলছে নাকি সত্যি লুকাচ্ছে। আর আঁচল কিছু লুকাচ্ছিল, এটা আমি পরিষ্কার বুঝতে পারছিলুম। তাই একদিন আমি সিদ্ধান্ত নিলুম যে আমি না জানিয়েই ইন্দোর যাব। এটা অক্টোবর মাস ছিল, আবহাওয়া খুব মনোরম ছিল। আমি নাগপুর থেকে ভোরের ট্রেন ধরলুম এবং দুপুর নাগাদ ইন্দোর পৌঁছে গেলুম। স্টেশন থেকে আমি অটো নিলুম এবং সরাসরি আঁচলের বাড়িতে পৌঁছলুম। তাদের বাড়ি বিজয়নগর এলাকায় ছিল, একটি ভালো সোসাইটিতে, 3 বেডরুমের ফ্ল্যাট। যখন আমি দরজায় ধাক্কা দিলুম তখন আঁচল দরজা খুলল। আমাকে দেখে তার মুখে প্রথমে তো খুশি এলো, কিন্তু তারপরই সাথে সাথে ঘাবড়েও গেল। সে বলল, মা, আপনি আপনি জানালেন না কেন? আমি বললুম, মা, সারপ্রাইজ দিতে চেয়েছিলুম, আমি কি ভেতরে আসতে পারি নাকি দরজাতেই দাঁড়িয়ে থাকব? সে হড়বড়ে বলল, না না মা, আসুন ভেতরে। আমি ভেতরে যাওয়া মাত্রই বাড়ির পরিবেশটা অদ্ভুত লাগল।
সব কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু একটা অদ্ভুত নীরবতা ছিল। আঁচল খুব রোগা হয়ে গিয়েছিল, তার মুখে ক্লান্তি ছিল, চোখের নিচে কালো দাগ ছিল। সে শাড়ি পরেছিল, অথচ তাকে আমি সবসময় প্যান্ট শার্টে দেখতুম। তার হাতে চুড়ি ছিল আর কপালে বড় টিপ। আমি জিজ্ঞাসা করলুম, মা, তোমার অফিস আছে কি আজ? সে বলল, না মা, আমি চাকরি ছেড়ে দিয়েছি। এটা শুনে আমি ধাক্কা খেলুম। আমি জিজ্ঞাসা করলুম, কেন, কবে? তুমি আমাকে জানালে না কেন? সে বলল, মা, পরে কথা বলছি, আপনি ক্লান্ত হয়ে গেছেন, আগে বিশ্রাম নিন, আমি আপনার জন্য চা বানাচ্ছি। সেই সময় তার শাশুড়ি কুসুম আগরওয়াল বাইরে এলেন। ৬৫ বছর বয়স, ফর্সা রং, ভারী শরীর, মুখে একটা অদ্ভুত অহংকার। তিনি আমাকে দেখলেন এবং বললেন, আরে, আপনি এসে গেছেন, বলেননি তো? আমি নম্রভাবে বললুম, জি, হঠাৎই আসা হলো, আঁচলের সাথে মন দেখা করতে চাইছিল। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আগে বলে দিলে আমরা প্রস্তুতি নিয়ে রাখতুম। তার কথায় কোনো আন্তরিকতা ছিল না। তারপর তিনি আঁচলকে বললেন, তাড়াতাড়ি চা বানাও, আর দেখো রাতে খাবারে কি বানাতে হবে সেটাও ভাবো। আজ অতিথি এসেছেন বাড়িতে, তাই কিছু ভালো বানাতে হবে। আমি অতিথি ছিলুম, নিজের মেয়ের বাড়িতে, আর এটা শুনে আমার ভালো লাগল না। আঁচল রান্নাঘরে চলে গেল চা বানাতে, আমি বসার ঘরে বসে পড়লুম। কিছুক্ষণ পর হাসমুখ লালও এলেন, সাদা কুর্তা পায়জামা পরা, পান চিবোতে চিবোতে। তিনি আমাকে দেখলেন আর বললেন, আরে, শাশুড়িমা এসে গেছেন, কেমন আছেন আপনি? আমি বললুম, ভালো আছি, ধন্যবাদ, আপনি কেমন আছেন? তিনি বললেন, ব্যাস, ভগবানের কৃপায় ভালোই আছি। আঁচল আমাদের খুব ভালো খেয়াল রাখছে, খুব কাজ করে মেয়েটি, সারা বাড়ির কাজ সামলে নেয়। তার বলার ধরনটা কিছুটা অদ্ভুত ছিল, যেন তিনি আঁচলকে কোনো পরিচারিকা বলছেন। সন্ধ্যায় শৈলেশ অফিস থেকে এলো। সে আমাকে দেখে নমস্তে করল, কিন্তু তার মুখে কোনো বিশেষ আনন্দ ছিল না। সে সরাসরি নিজের ঘরে চলে গেল। আঁচল রান্নাঘরে খাবার বানাচ্ছিল। আমি তাকে সাহায্য করার চেষ্টা করলুম, কিন্তু কুসুম বললেন, না না, আপনি অতিথি, বিশ্রাম নিন, আঁচল সব করে নেবে, ওর অভ্যাস আছে। আমি বসার ঘরে বসে রইলুম, কিন্তু আমার মন অস্থির ছিল। রাতে খাওয়ার সময় সবাই একসাথে বসল। আঁচল সবাইকে খাবার পরিবেশন করল, প্রথমে হাসমুখলালকে, তারপর কুসুমকে, তারপর শৈলেশকে, আর শেষে আমাকে। আমি দেখলুম যে আঁচল নিজে খেতে বসল না। আমি জিজ্ঞাসা করলুম, মা, তুমি খাবে না? হাসমুখলাল বললেন, আরে, ও পরে খাবে, আগে সবাইকে খাইয়ে দিক। আমি এই প্রথা জানতুম যে কিছু বাড়িতে মহিলারা পরে খায়, কিন্তু আমার বাড়িতে কোনোদিন এমন ছিল না। আমি সব সময় আঁচলকে শিখিয়েছিলুম যে সবাই সমান, কারু আগে বা পরে খাওয়ার দরকার নেই। আমি সেই রাতে খেতে খেতে ভাবছিলুম যে আমার মেয়ের সাথে কিছু একটা গোলমাল আছে এবং আমাকে তা জানতে হবে। সেই রাতে আমি আঁচলের সাথে তার ঘরেই শুলুম। যখন আমরা একা হলুম, তখন আমি তাকে জিজ্ঞাসা করলুম, মা, সত্যি সত্যি বলো তো, সব ঠিক আছে তো? তুমি চাকরি কেন ছেড়ে দিলে? সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, মা, এখানকার পরিবেশ আলাদা। শ্বশুরবাড়িতে কাজ করা জরুরি, আর চাকরি করার জন্য আমি বাড়ির কাজ ঠিকভাবে করতে পারছিলাম না, তাই ছেড়ে দিলাম। আমি জিজ্ঞাসা করলুম, কিন্তু তুমি তো ব্যাংকে ভালো কাজ করছিলে, তোমার সেই কাজ পছন্দ ছিল, আর শৈলেশ এই বিষয়ে কি বলল? সে বলল, মা, শৈলেশের কোনো আপত্তি ছিল না, কিন্তু মা বাবা পছন্দ করতেন না যে আমি চাকরি করি। তাদের মনে হতো যে বউয়ের বাড়িতেই থাকা উচিত। আমি তার চোখের দিকে তাকালুম, সেই চোখগুলো অন্য কিছু বলছিল। আমি বললাম, মা, যদি কোনো সমস্যা থাকে তবে আমার সাথে শেয়ার করতে পারো। সে বলল, না মা, কোনো সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না। কিন্তু রাতে যখন সবাই ঘুমোচ্ছিল, তখন আমি আঁচলকে কাঁদতে দেখলুম। সে ভেবেছিল যে আমি ঘুমিয়ে আছি, কিন্তু আমি জেগেছিলাম। তার চোখের জল আমার মনে বিঁধছিল, কিন্তু আমি সেই সময় কিছু বললাম না। আমি ভাবলুম যে আমাকে এখানে কিছুদিন থাকতে হবে, দেখতে হবে আসলে কি হচ্ছে। পরদিন সকালে আমি ৬টায় উঠলুম। আমি সবসময় তাড়াতাড়ি উঠি, এই অভ্যেস আমার চাকরির কারণে তৈরি হয়েছিল। আমি নিজের ঘর থেকে বাইরে বেরোলুম, তো রান্নাঘর থেকে আওয়াজ এলো। আমি ধীরে ধীরে গেলুম আর দেখলুম যে আঁচল আগে থেকেই চা বানাচ্ছিল। ঘড়িতে 5:30 বেজেছিল। আমি জিজ্ঞাসা করলুম, মা, এত সকালে কেন উঠলে? সে ঘাবড়ে গিয়ে বলল, মা, আপনি উঠে গেছেন, এখন তো খুব সকাল, আপনি গিয়ে শুয়ে পড়ুন। আমি বললুম, না, আমি জেগে গেছি, এখন আর ঘুমোব না। কি করছো? সে বলল, মা বাবার জন্য চা বানাচ্ছি, তারা 6টায় ওঠেন আর তাদের ঠিক সময় চা চাই বিছানায়। আমি দেখলুম যে সে চায়ের সাথে দুটো বিস্কুটও ট্রেতে সাজিয়ে রাখছিল।
তারপর সে ট্রে নিয়ে হাসমুখ লাল আর কুসুমের ঘরে গেল। আমি রান্নাঘরে দাঁড়িয়ে রইলুম। কিছুক্ষণ পর আঁচল ফিরে এলো আর সে আবার উনুন জ্বালালো। আমি জিজ্ঞাসা করলুম, এখন কি বানাচ্ছ? সে বলল, জলখাবার বানাচ্ছি, পরোটা বানাতে হবে। আমি বললুম, এত সকালে? সে বলল, হ্যাঁ মা, বাবার 7টায় জলখাবার চাই। আমি চুপচাপ দেখতে লাগলুম। আঁচল পরোটা বেলছিল, আর আমি তার মুখে ক্লান্তি দেখছিলুম। 7টায় জলখাবার তৈরি হয়ে গেল। আঁচল সবার জন্য টেবিল সাজালো। হাসমুখলাল আর কুসুম এসে বসে পড়লেন। শৈলেশও নিজের ঘর থেকে বেরোল। সবাই খেতে লাগল। আমিও বসে পড়লুম, কিন্তু আঁচল আবার দাঁড়িয়েছিল, সবাইকে পরিবেশন করছিল। আমি আবার জিজ্ঞাসা করলুম, মা তুমি খাবে না? হাসমুখলাল বললেন, আরে শাশুড়ি মা, আপনিও না বারবার জিজ্ঞাসা করেন, এসব খেয়ে নেওয়ার পরে খাবে, এতেই এর মঙ্গল। বউয়ের তো এভাবেই থাকা উচিত, আগে সবার সেবা করবে, তারপর নিজে খাবে। তার গলায় একটা অদ্ভুত তিক্ততা ছিল। জলখাবারের পর আঁচল বাসন মাজতে লাগল। আমি তাকে সাহায্য করতে চাইলুম, কিন্তু কুসুম বললেন, আপনি করবেন না, আপনি তো অতিথি। আমি বসার ঘরে এসে বসলুম, কিন্তু আমার মন অশান্ত ছিল। কিছুক্ষণ পর আমি দেখলুম যে আঁচল পুরো বাড়িতে ঝাড়ু পোছা করছিল। তারপর সে ওয়াশিং মেশিনে জামাকাপড় ধুতে দিল। তারপর সে রান্নাঘর পরিষ্কার করল। এই সব করতে করতে 10টা বেজে গেল। তারপর সে দুপুরের খাবারের প্রস্তুতি শুরু করল। আমি পুরো সময় তাকে দেখতে লাগলুম। সে একটা মেশিনের মতো কাজ করছিল, না থেমে, কারো সাথে কথা না বলে। দুপুরে যখন খাবার তৈরি হয়ে গেল, তখন আবার সেই একই প্রক্রিয়া হলো। সবাই খেল, আঁচল পরে খেল। খাবার পর শৈলেশ অফিসে চলে গেল। হাসমুখলাল দোকানে চলে গেলেন। কুসুম নিজের ঘরে শুয়ে পড়লেন। আঁচল আবার বাসন মাজছিল। আমি তাকে বললুম, মা একটু বিশ্রাম নে। সে বলল, মা, এখনও তো অনেক কাজ বাকি, বিকেলে আবার চা জল খাবার বানাতে হবে, রাতে খাবার বানাতে হবে। আমি জিজ্ঞাসা করলুম, কুসুমজি কিছু করেন না? আঁচল চুপ করে রইল। আমি আবার জিজ্ঞাসা করলুম, শৈলেশ কিছু সাহায্য করে? আঁচল বলল, মা, এখানকার নিয়ম আলাদা, এখানে বউকেই সব কাজ করতে হয়। আমি বুঝে গেলুম যে এখানে খুব খারাপ কিছু হচ্ছে, কিন্তু এখনও আমার কাছে পুরো ছবিটা পরিষ্কার ছিল না। আমি ভাবলুম যে আমাকে আরও থাকতে হবে, আর খুব মন দিয়ে সব দেখতে হবে। বিকেলে আবার সেই একই রুটিন হল। চা, জলখাবার, রাতের খাবার সব আঁচল বানালো। রাতে খাওয়ার সময় হাসমুখলাল শৈলেশকে জিজ্ঞাসা করলেন, আজ অফিস কেমন ছিল? শৈলেশ নিজের কাজ সম্পর্কে কিছু বলল। তারপর হাসমুখলাল বললেন, দেখো বাবা, তাড়াতাড়ি তোমার বড় পোস্ট পাওয়া উচিত। তোমার বন্ধুরা তো তোমার থেকে এগিয়ে যাচ্ছে, আর এইসব তখনই হবে যখন তোমার ঘর ঠিকমতো চলবে, তোমার ঘরের কোনো চিন্তা থাকবে না। ভালো হয়েছে যে আঁচল চাকরি ছেড়ে দিয়েছে, এখনও পুরো মন ঘরে দিতে পারবে। আমার এটা শুনে খুব খারাপ লাগল। আঁচলের চাকরি ছাড়ানো হয়েছিল, সে নিজে ছাড়েনি, কিন্তু আমি সেই সময় চুপ থাকলুম। আমি ভাবলুম যে যদি আমি কিছু বলি, তবে এই লোকেরা আমার ওপরও চাপ সৃষ্টি করবে, আর হয়তো আঁচলের সমস্যা আরও বাড়বে। রাতে আবার আমি আর আঁচল একসাথে শুলুম। আমি তাকে জিজ্ঞাসা করলুম, মা, সত্যি করে বলতো, তোকে কি জোর করে চাকরি ছাড়ানো হয়েছে? সে চুপ করে রইল। আমি তার হাত ধরলুম আর বললুম, আঁচল, আমি তোর মা, আমার কাছে মিথ্যে বলিস না। আমি দেখছি যে এখানে তোর সাথে কি হচ্ছে। তুই সকাল 5:30 থেকে রাত 10টা পর্যন্ত কাজ করছিস, তুই কোনোদিন বসিস না, তোর নিজের জন্য সময় নেই। আঁচলের চোখে জল এসে গেল। সে বলল, মা, কি বলবো? বিয়ের 6 মাস পর থেকেই মা আমাকে বোঝাতে শুরু করেছিলেন যে ভালো বউয়ের বাড়িতে থাকা উচিত, চাকরি করা ভালো দেখায় না। তারপর বাবাও বলতে লাগলেন। শৈলেশ কিছু বলতো না, কিন্তু সেও আমার পাশে দাঁড়ায়নি। ধীরে ধীরে চাপ বাড়তে লাগল, আর একদিন মা পরিষ্কার বলে দিলেন যে হয় আমি চাকরি ছেড়ে দিই, না হলে এই বাড়িতে আমার জন্য জায়গা নেই। আমি দীর্ঘশ্বাস নিলুম। আমি জানতুম যে এটা হুমকি ছিল, আর আঁচলকে ভয় পাইয়ে দেওয়া হয়েছিল। আমি জিজ্ঞাসা করলুম, তোর বেতন কোথায় যেত? আঁচল বলল, মা, আমি নিজের অ্যাকাউন্টে জমা করতুম, কিন্তু বাবা আমাকে বললেন যে ঘরের খরচ দেওয়া উচিত, তো আমি প্রতি মাসে 45,000 টাকা ওদের দিতুম। আমি জিজ্ঞাসা করলুম, শৈলেশ রোজগার করে না, তবে তোকে কেন দিতে হতো? আঁচল বলল, বাবা বলতেন যে যদি আমি চাকরি করি তবে ঘরের খরচে অংশ দেওয়া উচিতই। আমি বুঝে গেলাম যে এটা শোষণ ছিল। আঁচলের আয়ও নিচ্ছিল, আর তাকে বাড়িতে পরিচালিকার মতো কাজও করাচ্ছিল। আমি বললুম, মা, এখন তুই চাকরি করিস না, তবে কি তোর নিজের কোনো টাকা আছে? আঁচল চুপ করে রইল। আমি আবার জিজ্ঞাসা করলুম, তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত ব্যাকআপ আছে? সে বলল, মা,
আমি প্রতি মাসে ৪৫,০০০ টাকা দেওয়ার পর বাকি টাকা জমিয়েছিলাম। ৩.৫ লক্ষ টাকা জমা ছিল আমার অ্যাকাউন্টে। কিন্তু ৪ মাস আগে বাবা বললেন যে তার ব্যবসায় বিনিয়োগের দরকার আছে, তো আমি সেই টাকাও দিয়ে দিলাম। তিনি বললেন যে তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবেন, কিন্তু এখন পর্যন্ত দেননি। আমার খুব রাগ হচ্ছিল। আমার মেয়েকে পুরোপুরিভাবে নিংড়ে নেওয়া হচ্ছিল, তার আয়, তার সময়, তার শক্তি, সব কিছু। আমি জিজ্ঞাসা করলাম, আর তোর বিয়ের গয়না? আঁচলের গলা কাঁপতে লাগল। সে বলল, মা, ওগুলো ২ মাস আগে মা বললেন যে তার বোনের মেয়ের বিয়ে আছে, তাদের টাকার দরকার, তো আমার কিছু গয়না বন্ধক রেখে দিলেন। তিনি বললেন যে তাড়াতাড়িই ছাড়িয়ে নেবেন, কিন্তু এখনও ছাড়াননি। আমি স্তব্ধ হয়ে গেলুম। আমি যে গয়না দিয়েছিলাম বিয়েতে, প্রায় ৪.৫ লক্ষ টাকার, সেগুলোও উধাও হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, শৈলেশ জানেই সব? আঁচল বলল, হ্যাঁ মা, ও জানে, কিন্তু ও কিছু বলে না। ও বলে যে মা বাবার কথা মানা উচিত। সেই রাতে আমার ঘুম হল না। আমি শুয়ে রইলুম আর ভাবতে লাগলুম যে আমার মেয়ের সাথে কি হচ্ছে। আমি জানতুম যে এটা শুধু চিরাচরিত শ্বশুরবাড়ির বিষয় নয়, এটা পরিকল্পিত শোষণ ছিল, আর্থিক প্রতারণা ছিল আর মানসিক নির্যাতন ছিল। কিন্তু আমার প্রমাণ দরকার ছিল। আমি ৩০ বছর আদালতে ছিলুম। আমি জানতুম যে প্রমাণ ছাড়া কিছুই হয় না। আমি পরদিন সকাল থেকে নিজের তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিলাম। পরবর্তী সকালে আমি আবার তাড়াতাড়ি উঠলুম। আমি দেখলুম যে আঁচল ৫:৩০টায় উঠে কাজে লেগে গেল। আমি চুপচাপ তাকে দেখতে লাগলুম আর নিজের ফোনে নোটস বানাতে লাগলুম। আমি লিখলুম, ৫:২৩ আঁচল চা বানাল। ৬টা চা পরিবেশন করল শ্বশুর শাশুড়ির ঘরে। ৬:১৫ জলখাবার বানানো শুরু করল। আমি প্রতিটি জিনিস সময়ের সাথে নোট করছিলাম। আমার কাছে একটা ছোট ক্যামেরাও ছিল ব্যাগে, যা আমি মাঝে মাঝে ব্যক্তিগত কাজে ব্যবহার করতাম। আমি ভাবলুম হয়তো এটার ব্যবহার করতে হবে। সেই দিন সকালে যখন হাসমুখলাল নিজের ঘর থেকে বেরোলেন, তখন তিনি আঁচলকে দেখলেন আর বললেন, আঁচল, আজকের জলখাবার ঠিক হয়নি, পরোটা শক্ত হয়ে গেছে, মন দিয়ে করবি। আঁচল মাথা নিচু করে বলল, ক্ষমা করবেন বাবা, পরের বার খেয়াল রাখব। আমার খুব খারাপ লাগল। পরোটা একদম ঠিক হয়েছিল, কিন্তু এটা শুধু তাকে ছোট দেখানোর উপায় ছিল। দুপুরে যখন কুসুম ঘর থেকে বেরোলেন, তখন তিনি বললেন, আঁচল, কাল বাথরুম ঠিকমতো পরিষ্কার করিসনি, আজ খেয়াল করে করবি। আঁচল আবার ক্ষমা চাইল। সেই দিন দুপুরে আমি বাহানা করলুম যে আমার মাথা ব্যথা করছে আর আমি ঘরে বিশ্রাম নেব। আমি ঘরে গেলুম আর দরজা একটু খোলা রেখে দিলুম। আমি আমার ফোন রেকর্ডিং মোডে রেখে দিলুম। সেই সময় বাড়িতে আঁচল, কুসুম আর হাসমুখলাল ছিলেন। আমি শুনলুম যে হাসমুখলাল আঁচলের সাথে কথা বলছিলেন। তিনি বললেন, আঁচল, তোমার মা কতদিন থাকবেন এখানে? আঁচল বলল, বাবা তিনি জানাননি, কিন্তু হয়তো আরও ১-২ দিন থাকবেন। হাসমুখলাল বললেন, তাড়াতাড়ি বিদায় করো ওকে, আমার পছন্দ নয় বাড়িতে বাইরের লোকেদের থাকা, আর খরচও বেড়ে যায়। আমি বাইরের মানুষ ছিলুম নিজের মেয়ের বাড়িতে? এটা শুনে আমার রক্ত টকবক করে ফুটতে লাগল, কিন্তু আমি চুপ রইলুম। তারপর আমি কুসুমকে বলতে শুনলুম, আর হ্যাঁ, কাল সেই শাড়িটা বের করিস যেটা আমি তোকে বিয়েতে দিয়েছিলুম। আমার বোনের মেয়ের বাগদান আছে, তাকে পরাবো। আঁচল বলল, কিন্তু মা, ওটা তো আমার প্রিয় শাড়ি। কুসুম বললেন, তো কি হয়েছে, তুই তো এখন বাড়িতেই থাকিস, তোর এত দামি শাড়ির কি দরকার? আর এমনিতেও এটা বাড়ির মাল, তোকে দিতেই হবে। আঁচল কিছু বলল না। আমি পুরো কথোপকথন রেকর্ড করে নিলুম। এবার আমি ধীরে ধীরে প্রমাণ পাচ্ছিলুম। বিকেলে যখন শৈলেশ অফিস থেকে এলো, তখন আমি তার সাথে কথা বলার চেষ্টা করলুম। আমি জিজ্ঞাসা করলুম, শৈলেশ বাবা, সব ঠিক আছে তো? আঁচল খুশি আছে তো এখানে? সে খুব স্বাভাবিকভাবে বলল, জি হ্যাঁ মাজি, সব ঠিক আছে। আঁচল এখানে খুব ভালো আছে। আমি বললাম, আমার মনে হয় ও খুব কাজ করছে, তুমি কি ওকে সাহায্য করতে পারো না? শৈলেশ বলল, মাজি, আমি সারাদিন অফিসে থাকি, ক্লান্ত হয়ে ফিরি, ঘরের কাজ তো বউকেই করতে হয় না। আমি জিজ্ঞাসা করলুম, আর ওর চাকরি, ও কি আবার শুরু করতে পারে না? শৈলেশ বলল, দেখুন মাজি, এটা আমাদের বাড়ির সিদ্ধান্ত, আমরা চাই না যে বউ বাইরে কাজ করুক, ঘরেই থাকা উচিত। তার উত্তর শুনে আমার নিরাশা হলো। শৈলেশ একদম তার বাবার মতো চিন্তা করত। আধুনিক পড়াশুনো হওয়া সত্ত্বেও তার চিন্তা ছিল পুরনো। অথবা সে হয়তো শুধু তার বাবাকে ভয় পেত আর আঁচলের পাশে দাঁড়ানোর সাহস রাখত না। সেই রাতে খাওয়ার পর একটা ঘটনা ঘটল যা আমার চোখ পুরোপুরি খুলে দিল। আমরা সবাই বসার ঘরে বসেছিলুম। আঁচল রান্নাঘরে বাসন মাজছিল। হাসমুখলাল টিভি দেখছিলেন।
হঠাৎ তিনি জোরে আওয়াজ দিলেন, আঁচল, জল নিয়ে আয়। আঁচল হাত ধুয়ে ছুটে এলো আর জলের গ্লাস নিয়ে এলো। হাসমুখলাল ধন্যবাদ না জানিয়েই জল খেয়ে নিলেন আর গ্লাসটা আঁচলের হাতে ধরিয়ে দিলেন। তারপর তিনি বললেন, আর শোন, কাল আমার মোজাগুলো ধুয়ে দিস, আলমারিতে রেখে দিয়েছি। আমি সেখানেই বসেছিলাম। আমি বললুম, আরে ওয়াশিং মেশিন আছে না, ওতেই ধুয়ে নেবে। হাসমুখলারা আমার দিকে তাকালেন আর বললেন, না শাশুড়িজি, মোজা হাতে ধোয়া উচিত, মেশিনে পরিষ্কার হয় না। তারপর তিনি টিভি দেখতে লাগলেন। আমার খুব রাগ হচ্ছিল, কিন্তু আমি চুপ রইলুম। আমি জানতুম যে যদি আমি কিছু বলি তবে আমি চলে যাওয়ার পর আঁচলকে আরও বিরক্ত করা হবে। সেই রাতে আঁচল আমাকে তার পুরনো ডায়েরি দেখালো। সে বলল, মা, আমি গত 1 বছর ধরে নিজের আবেগগুলো এই ডায়েরিতে লিখে রাখছি, আমি চাই আপনি এটা পড়ুন। আমি ডায়েরি খুললুম। প্রথম পাতাটা পড়েই আমার চোখে জল এসে গেল। আঁচল লিখেছিল, আজ আমার বিয়ের প্রথম বিবাহবার্ষিকী ছিল। আমি ভেবেছিলাম শৈলেশ কিছু স্পেশাল করবে, কিন্তু ওর মনেই ছিল না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কাজ করে গেলাম। সন্ধ্যায় যখন আমি মনে করিয়ে দিলুম তখনও বলল, আরে হ্যাঁ, সরি, ভুলে গেছি। ব্যাস এটুকুই। মা তো এটাও বললেন যে বিবাহবার্ষিকী পালনের কি দরকার, এইসব ফালতু জিনিস। আমি পাতার পর পাতা পড়ে গেলুম। প্রতিটি পাতায় যন্ত্রণা ছিল। এক জায়গায় লেখা ছিল, আজ বাবা আমাকে বললেন যে যদি আমি চাকরি ছেড়ে দিই তবে তিনি আমার গয়না ফেরত দিয়ে দেবেন, যেগুলো বন্ধক রাখা আছে। আমি চাকরি ছেড়ে দিলুম, কিন্তু গয়না এখনও ফেরত পাইনি। আরও এক জায়গায় লেখা ছিল, আজ আমি শৈলেশকে বললুম যে আমাকে আমার মায়ের সাথে দেখা করতে হবে, নাগপুর যেতে হবে। সে বলল যে এখন না, পরে যেও। শেষবার মায়ের সাথে দেখা হয়েছে 6 মাস হয়ে গেল। আমি খুব কেঁদেছি আজ। ডায়েরিতে আরও একটা জিনিস লেখা ছিল যা আমাকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলে দিয়েছিল। আঁচল লিখেছিল, আজ মা আমাকে বললেন যে এবার আমার বাচ্চা নেওয়ার পরিকল্পনা করা উচিত। কিন্তু তিনি এটাও বললেন যে বাচ্চার জন্য আমাকে আরও টাকা দিতে হবে, কারণ বাচ্চার অনেক খরচ হয়। তিনি বললেন যে অন্তত 10 লক্ষ টাকা দিতে হবে। আমার কাছে তো এখন কিছুই অবশিষ্ট নেই। এই লোকেরা বাচ্চার জন্যেও টাকা চাইছে। এটা কি? এটা পরিষ্কার যৌতুকের দাবি ছিল, এবং এটা আইনত অপরাধ ছিল। আমি পুরো ডায়েরিটা পড়ে ফেললুম। আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গিয়েছিল। আমার মেয়েকে সুপরিকল্পিতভাবে নির্যাতন করা হচ্ছিল, তাকে আর্থিকভাবে শোষণ করা হচ্ছিল, আর তার অধিকারগুলোকে পিষে ফেলা হচ্ছিল। আমি আঁচলকে জিজ্ঞাসা করলুম, মা, আমি কি এই ডায়েরিটা আমার কাছে রাখতে পারি? আঁচল বলল, হ্যাঁ মা, কিন্তু সাবধানে রাখবেন, যদি কেউ জানতে পারে তবে সমস্যা হয়ে যাবে। আমি ডায়েরিটা আমার ব্যাগে লুকিয়ে রাখলুম। পরের 2 দিন আমি আরও প্রমাণ সংগ্রহ করতে লাগলুম। আমি আঁচলের ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি নিলুম। তাতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে 8 মাস আগে পর্যন্ত প্রতি মাসে 7.5 লক্ষ টাকা বার্ষিক বেতনের হিসেবে প্রায় 62,500 টাকা জমা হতো। তারপর 4 মাস আগে 3.5 লক্ষ টাকা একসাথে তোলা হয়েছিল। আমি আঁচলকে জিজ্ঞাসা করলুম, এই টাকা কাকে দিয়েছে? তখন সে জানালো যে হাসমুখলালের নামে চেক কেটেছিল। আমি সেই চেকের কপিও নিলুম, যা আঁচলের কাছে ছিল। আমি আঁচলের প্রতিবেশীদের সাথেও কথা বললুম। একদিন যখন আমি বাইরে বাজারে গেলুম, তখন আমি পাশের ফ্ল্যাটের এক মহিলার সাথে দেখা করলুম। তার নাম ভারতী যোশী ছিল, বয়স প্রায় 60 বছর। আমি তার সাথে কথাবার্তা শুরু করলুম আর ধীরে ধীরে আঁচল সম্পর্কে জিজ্ঞাসা করলুম। ভারতীজি বললেন, আরে, মেয়েটি খুব পরিশ্রমী, সকালে তাড়াতাড়ি ওঠে, সারাদিন কাজ করতে থাকে। এভাবেই আমি আমার মেয়ের জন্য লড়াই শুরু করলুম। আমার মনে হয় যে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে দিয়ে অনেক কাজ করায়। অনেকবার আমি তাকে বারান্দায় কাঁদতে দেখেছি। আমি জিজ্ঞাসা করলুম, আপনি কি জানেন যে ও আগে চাকরি করত? ভারতীজি বললেন, হ্যাঁ আমি জানি, কিন্তু 6-1 মাস আগে ছেড়ে দিয়েছে। তার শ্বশুর শাশুড়ি বলেছিলেন যে মেয়েটির চাকরি ভালো লাগত না, তাই ছেড়ে দিয়েছে। কিন্তু আমার মনে হয় যে আসল সত্য অন্য কিছু। আমি ভারতীজিকে বললুম, যদি কখনো দরকার পড়ে তবে কি আপনি সাক্ষ্য দিতে পারেন যে আপনি আঁচলকে কষ্ট পেতে দেখেছেন? ভারতীজি বললেন, জি হ্যাঁ, অবশ্যই, যদি ওই বাচ্চাটির সাহায্য হতে পারে তবে আমি নিশ্চয়ই কিছু করব। আমি একজন সাক্ষী পেয়ে গিয়েছিলাম। আমি ভারতীজির নম্বর নিয়ে নিলুম। এখন আমি যথেষ্ট প্রমাণ পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমার আরও একটা জিনিসের দরকার ছিল। আমার হাসমুখলালের ব্যবসা সম্পর্কে তথ্য চাইছিল। একদিন যখন হাসমুখলাল দোকানে গেলেন, তখন আমি বাহানা করলুম যে আমাকে বাজার যেতে হবে কিছু জিনিস কিনতে। আমি তার দোকানের কাছে গেলুম। দোকানের নাম ছিল আগারওয়াল কাপড়া ভাণ্ডার, রাজবাড়া এলাকায়। আমি দোকানের বাইরে দাঁড়িয়ে দেখতে লাগলুম। দোকান ছোট ছিল, বেশি খদ্দের ছিল না।
আমি পাশের একটি দোকানের লোকের সাথে কথা বললুম। আমি বললুম, ভাই সাব, এই আগরওয়ালজির দোকান কেমন চলে? সেই দোকানদার বলল, বঞ্জি চলে তো ঠিকই, কিন্তু গত কয়েক বছরে কমে গেছে। বড় বড় মল এসে গেছে না, তাই ছোট দোকানগুলোর ওপর প্রভাব পড়েছে। আমি জিজ্ঞাসা করলুম, আগরওয়ালজি কি ঋণে ডুবে আছেন? সে বলল, হ্যাঁ, শুনেছি যে অনেক ঋণ নিয়েছেন তিনি। আমি বুঝে গেলুম যে হাসমুখলালের আর্থিক অবস্থা ঠিক ছিল না, তাই তিনি আঁচলের টাকার ওপর নজর রাখছিলেন। আমি এখন জানতাম যে আমাকে কি করতে হবে, কিন্তু তখনও সেই সময় আসেনি। আমাকে আর একটু অপেক্ষা করতে হতো। আর একটা শেষ প্রমাণ চাইছিল, যা সবার সামনে প্রমাণ করতে পারে যে আমার মেয়ের সাথে কি হচ্ছে। সেই দিনটি এলো যখন আমি সেই শেষ প্রমাণ পেলুম। এটা আমার সেখানে থাকার ৬ষ্ঠ দিন ছিল। সকাল ৬:৩০টায় আমি উঠলুম আর বাথরুমে যাবার জন্য নিজের ঘর থেকে বেরোলুম। আমি করিডর দিয়ে যাচ্ছিলাম যে আমি হাসমুখলালের বাথরুম থেকে আওয়াজ শুনলুম। দরজা একটু খোলা ছিল। আমি থমকে গেলুম আর ভেতরে উঁকি দিয়ে দেখলুম আমার মেয়ে আঁচল সেখানে হাঁটু গেড়ে ঝুঁকেছিল। হাতে রবার গ্লাভস পরে বাথরুমের মেঝে পরিষ্কার করছিল। বাথরুমের টাইলস ঘষছিল। আর হাসমুখলাল বাইরে দরজায় দাঁড়িয়েছিলেন, পান চিবোতে চিবোতে, আর নিজের ছেলে শৈলেশকে, যে পাশে দাঁড়িয়েছিল, হাসতে হাসতে বলছিলেন, দেখে নিলে তো বাবা, এ MBA করেছে তো কি হয়েছে, বড় বড় ব্যাংকে কাজ করেছে তো কি হয়েছে, এ তো শুধু এই কাজই জানে, বাথরুম পরিষ্কার করা। এই শিক্ষিত মেয়েরাও শেষ পর্যন্ত এটাই করে। আর তারপর তিনি জোরে হাসতে লাগলেন। সেই মুহূর্তে আমার ভেতরে কিছু একটা ভেঙে গেল। আমি সেখানেই দাঁড়িয়েছিলুম, স্তব্ধ, রাগে কাঁপতে কাঁপতে। আমার মেয়ে যে এত পরিশ্রম করেছে পড়াশোনায়, যে নিজের যোগ্যতা প্রমাণ করেছে, সে একজন বৃদ্ধ লোকের বাথরুম পরিষ্কার করছিল, আর তারা তাকে নিয়ে হাসছিল। আমি সাথে সাথে নিজের ফোন বের করলুম আর ভিডিও রেকর্ড করতে শুরু করলুম। আমি পুরো দৃশ্য রেকর্ড করলুম, হাসমুখলালের হাসি, তাদের কথাবার্তা আর আঁচলের অবস্থা। এটা সেই প্রমাণ ছিল যা আমার চাইছিল। আমি ফিরে নিজের ঘরে এলুম। আমার হাত কাঁপছিল, আমার ভেতরে একটা তুফান উঠছিল, কিন্তু আমি জানতুম যে আমাকে শান্ত থাকতে হবে, আমাকে পরিকল্পনা করতে হবে। আমি ৩০ বছর বিচার বিভাগে ছিলুম, আমি শত শত মামলা দেখেছিলুম। আমি জানতুম যে শুধু আবেগ দিয়ে কিছু হয় না, আইন আর প্রমাণ দিয়ে হয়। আমি আমার সব প্রমাণ জড়ো করলুম। আমার কাছে ছিল আঁচলের ডায়েরি, ব্যাংক স্টেটমেন্ট, অডিও রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং, প্রতিবেশীর সাক্ষ্য দেবার প্রতিশ্রুতি আর হাসমুখলালের ব্যবসার তথ্য। সেই দিন দুপুরে আমি আঁচলকে বললুম যে আমাকে নাগপুর ফিরে যেতে হবে কিছু জরুরি কাজে। আঁচলের চোখে দুঃখ ছিল। সে বলল, মা, এত তাড়াতাড়ি? আমি তার হাত ধরলুম আর ধীরে ধীরে বললুম, মা, আমি ফিরে আসব, আর যখন আসব তখন সব কিছু ঠিক করে দেব, আমার উপর ভরসা রাখ। আঁচল বুঝতে পারল না যে আমি কি বলছি, কিন্তু সে মাথা নাড়ল। সন্ধ্যায় আমি সবাইকে জানালুম যে আমি পরদিন সকালে যাচ্ছি। হাসমুখলাল আর কুসুম লোক দেখানো বললেন যে আর কয়েকদিন থাকলেই হতো, কিন্তু আমি তাদের মুখে স্বস্তি দেখতে পাচ্ছিলাম। শৈলেশ কিছু বলল না। সেই রাতে খাবার পর আঁচল আমাকে ঘর পর্যন্ত ছাড়তে এলো। আমি তাকে বললুম, মা, আগামী কয়েকদিনে তোকে ফোনে আমার সাথে কথা বলতে হবে না, আমি তোর সাথে শুধু মেসেজের মাধ্যমে যোগাযোগ করব, আর যাই আমি বলি সেটা করবি, বুঝেছিস? আঁচল ঘাবড়ে গেল। সে জিজ্ঞাসা করল, মা, কি হতে চলেছে? আমি বললুম, ব্যাস, ভরসা রাখ আমার ওপর, আমি তোর মা, আর আমি তোকে এই নরক থেকে বের করে নিয়ে যাব। পরদিন সকালে আমি ইন্দোর থেকে নাগপুরের জন্য বেরিয়ে গেলুম, কিন্তু আমি বাড়ি গেলুম না। আমি সরাসরি আমার পুরনো সহকর্মীর সাথে দেখা করতে গেলুম, যিনি এখন পুলিশ বিভাগে বরিষ্ঠ পরিদর্শক ছিলেন। তার নাম ছিল দীপালি খারে। আমরা দুজনে একসাথে অনেক মামলায় কাজ করেছিলুম। আমি তাকে পুরো গল্পটি শোনালুম, সব প্রমাণ দেখালুম। দীপালি সব কিছু মন দিয়ে শুনলেন আর দেখলেন। তারপর তিনি বললেন, বসুন্ধরাজি, এটা তো পরিষ্কার ঘরোয়া হিংসার মামলা, যৌতুকের জন্য নির্যাতন আর আর্থিক শোষণের মামলা, আমরা ব্যবস্থা নিতে পারি। আমি বললুম, দীপালি, আমার শুধু ব্যবস্থা নেওয়া চাই না, আমি চাই যে এই লোকেদের এমন শিক্ষা হোক যে তারা আবার কখনো কোনো বউয়ের সাথে এমন না করেন, আর আমি চাই যে আমার মেয়ে পুরো বিচার পায়। দীপালি বললেন, ঠিক আছে, আমি মহিলা সুরক্ষা সেলকে সাথে নিচ্ছি, আমরা একটা পরিকল্পনা করি। আমরা পরের 2 দিন পরিকল্পনা করতে কাটালুম। আমি একজন আইনজীবীর সাথেও যোগাযোগ করলুম, ঘরোয়া হিংসা আইন আর যৌতুক নিষেধ আইনের ধারাগুলোর পুরো তথ্য নিলুম।
আমি আমার এক সাংবাদিক বন্ধু মনীষা দেশমুখের সাথেও কথা বললুম। মনীষা মহিলা অধিকারের ওপর রিপোর্টিং করতেন। আমি তাকেও পুরো গল্পটি বললুম। মনীষা বললেন, বসুন্ধরাজি, যদি আপনি চান তবে আমি এর ওপর কাভারেজ করতে পারি। এমন মামলাগুলোকে জনসমক্ষে আনা জরুরি। আমি বললুম, হ্যাঁ মনীষা, কিন্তু সঠিক সময়ে। আমি হাসমুখলালের ব্যবসা সম্পর্কে আরও তদন্ত করালুম। আমি জানতে পারলুম যে তার ওপর প্রায় ১৫ লক্ষ টাকার ঋণ ছিল, আর তার ব্যবসায় কর ফাঁকির অভিযোগও লাগানো যেতে পারত। আমি এই তথ্যগুলোও নথিবদ্ধ করলুম। এবার আমার কাছে একটা পুরো কেস তৈরি ছিল। আমাকে শুধু একটা সঠিক সময়ের অপেক্ষা করতে হতো। আমি আঁচলকে মেসেজ করলুম, মা, আগামী সপ্তাহের সোমবার দুপুর 2টায় তুই বাড়িতে থাকিস, আর যাই হোক ঘাবড়াস না, মা আসছে। আঁচল শুধু এটুকু উত্তর দিল, জি মা। সেই সোমবার এলো। সকাল 9টায় আমি, দীপালি খারে, 2জন মহিলা সুরক্ষা আধিকারিক আর মনীষা দেশমুখ আমরা সবাই নাগপুর থেকে ইন্দোরের জন্য বেরিয়ে পড়লুম। আমরা পুলিশের গাড়ি নিলুম। পথে দীপালি ইন্দোর পুলিশকেও সূচিত করলেন। দুপুর 1টা নাগাদ আমরা ইন্দোর পৌঁছে গেলুম। আমরা আগে থানায় রিপোর্ট নথিভুক্ত করলুম। ইন্দোরের একজন বরিষ্ঠ পুলিশ আধিকারিকও সাথে এলেন। ঠিক দুপুর 2টোয় আমরা আঁচলের বাড়িতে পৌঁছলুম। যখন আমি দরজায় ধাক্কা দিলুম, তখন আঁচল দরজা খুলল। সে পুলিশের গাড়ি দেখল, আমাকে দেখল আর ঘাবড়ে গেল। আমি তাকে ইশারা করলুম যে চিন্তা করিস না। হাসমুখলাল আর কুসুম বসার ঘরে বসেছিলেন। তারা দরজায় পুলিশ দেখে চমকে গেলেন। হাসমুখলাল বললেন, এ কি হচ্ছে? পুলিশ এখানে কেন এসছে? দীপালি খারে ভেতরে এলেন, তার সাথে বাকি আধিকারিকরাও। দীপালি বললেন, আমরা মহিলা সুরক্ষা সেল থেকে এসছি। আমাদের এখানে ঘরোয়া হিংসা আর যৌতুক নির্যাতনের অভিযোগ মিলেছে। হাসমুখলালের চোখ কপালে উঠে গেল। তিনি বললেন, কি আজেবাজে কথা, এখানে কোনো হিংসা হচ্ছে না, এইসব ভুল বোঝাবুঝি। কুসুমও বললেন, হ্যাঁ, আমরা তো আমাদের বউয়ের খুব খেয়াল রাখি, এইসব মিথ্যে। সেই সময় মনীষা দেশমুখও ক্যামেরা নিয়ে ভেতরে এলেন। হাসমুখলাল চিৎকার করলেন, এ কে? এ এখানে কি করছে? মনীষা বললেন, আমি মনীষা দেশমুখ, সাংবাদিক। আমি মহিলা অধিকারের ওপর রিপোর্টিং করি। হাসমুখলাল ঘাবড়ে গেলেন। তিনি বললেন, না না, আপনি এখানে রিপোর্টিং করতে পারেন না, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। দীপালি খারে বললেন, যদি এটা ব্যক্তিগত ব্যাপার হয় তবে আমাদের সব প্রমাণ দেখানো হচ্ছে যা অন্য কিছুই বলছে। আমাদের আঁচল আগ্রওয়ালের সাথে কথা বলতে হবে। আঁচল ভয়ে এক কোণে দাঁড়িয়েছিল। আমি তার কাছে গেলুম আর তার হাত ধরলুম। আমি বললুম, মা, ঘাবড়াস না, সত্যি কথা বল, আমি তোর সাথে আছি। দীপালি আঁচলকে জিজ্ঞাসা করলেন, আঁচলজি, আপনার উপর কি এখানে চাপ দেওয়া হয়েছে? আপনার ইচ্ছার বিরুদ্ধে কি আপনার দিয়ে কাজ করানো হয়েছে? আপনার টাকা আর গয়না কি নেওয়া হয়েছে? আঁচলের চোখে জল এসে গেল। সে কিছু বলল না। হাসমুখলাল চিৎকার করলেন, ও মিথ্যে বলতে পারে না, ওকে আমরা কিছু করিনি। আমি বললুম, মা, আঁচল, মা, সত্যি বলার সময় এসে গেছে, ডরাস না, আইন তোর সাথে আছে। আঁচল কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমাকে জোর করে চাকরি ছাড়ানো হয়েছে, আমার টাকা নেওয়া হয়েছে, আমার গয়না নেওয়া হয়েছে, আমাকে সারাদিন কাজ করতে হয়, আমাকে আমার মায়ের সাথে দেখা করতেও দেওয়া হয়নি। হাসমুখলালের মুখ লাল হয়ে গেল। তিনি বললেন, এই মেয়ে মিথ্যে বলছে। শাশুড়িজি, আপনি এইসব করিয়েছেন না, আপনি নিজের মেয়েকে আমাদের বিরুদ্ধে উস্কাচ্ছেন। আমি বললুম, আমি কিছু করছি না, আমি শুধু আমার মেয়েকে বিচার পাইয়ে দিচ্ছি। দীপালি বললেন, আমাদের কাছে প্রমাণ আছে, আঁচলজির ডায়েরি, ব্যাংক স্টেটমেন্ট, অডিও রেকর্ডিং আর ভিডিও রেকর্ডিং। তারা নিজের ল্যাপটপ খুললেন আর সেই ভিডিওটা চালালেন যা আমি রেকর্ড করেছিলাম, যাতে আঁচল বাথরুম পরিষ্কার করছিল আর হাসমুখলাল হাসছিলেন। সেই ভিডিও দেখে হাসমুখলালের মুখের রং উড়ে গেল। কুসুম চুপ হয়ে গেলেন। দীপালি বললেন, এই ভিডিও পরিষ্কার দেখায় যে একজন শিক্ষিত মহিলাকে কিভাবে অপমানিত করা হচ্ছিল। এটা ঘরোয়া হিংসা। তারপর দীপালি অডিও রেকর্ডিংও শোনালেন, যাতে হাসমুখলাল আর কুসুম আঁচল সম্পর্কে অপমানজনক কথা বলছিলেন। হাসমুখলাল বললেন, এই সব বেআইনি, আপনারা আমাদের রেকর্ড করতে পারতেন না। দীপালি বললেন, অপরাধ প্রমাণ করার জন্য প্রমাণ জোগাড় করা আইনি, আর যাই হোক, আপনি অপরাধের কথা বলছেন, প্রমাণের কথা নয়। তারপর দীপালি ব্যাংক স্টেটমেন্ট দেখালেন। তিনি বললেন, এই স্টেটমেন্ট দেখায় যে আঁচলজির বেতন থেকে প্রতি মাসে ৪৫,০০০ টাকা নেওয়া হতো, আর তারপর ৩.৫ লক্ষ টাকা একসাথে তোলা হয়েছিল। এই টাকা কোথায় গেল? হাসমুখলাল বললেন, সেই টাকা আমি নিয়েছিল, ব্যবসায় বিনিয়োগের জন্য, আমি ফেরত দিয়ে দেব। দীপালি বললেন, কিন্তু আপনি ফেরত দেননি, আর আঁচলজির গয়না, যেগুলো বন্ধক রাখা হয়েছে? কুসুম বললেন, ওগুলো আমরা ছাড়িয়ে নেব। দীপালি বললেন,
কবে 2 মাস হয়ে গেছে, এটা আর্থিক শোষণ। তারপর সেই মুহূর্তের অপেক্ষা শেষ হল যখন আমি আমার আসল পরিচয় দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি বললুম, হাসমুখলালজি, আপনি জানেন আমি কে? তিনি অহংকার করে বললেন, আপনি শাশুড়িজি, আর কি? আমি বললুম, আমি বসুন্ধরা রাঠোর, নাগপুর উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারপতি। আমি 30 বছর বিচার বিভাগে কাজ করেছি, আর আমি বিশেষ করে মহিলা অধিকারের মামলায় অনেক গুরুত্বপূর্ণ রায় দিয়েছি। হাসমুখলালের মুখ হাঁ হয়ে গেল, কুসুমও স্তব্ধ হয়ে গেলেন। আমি আরও বললুম, আপনারা আমার মেয়েকে একজন শিক্ষিত পরিচারিকা ভেবে নিয়েছিলেন। আপনারা ভেবেছিলেন যে তার মাও কোনো সাধারণ মহিলা হবে যে চুপচাপ সব সহ্য করে নেবে, কিন্তু আপনারা ভুল ছিলেন। শৈলেশ সেই সময় অফিস থেকে বাড়ি এলো। সে পুলিশ দেখল, ক্যামেরা দেখল, আর ঘাবড়ে গেল। সে জিজ্ঞাসা করল, কি হচ্ছে? দীপালি তাকেও পুরো পরিস্থিতি বোঝালেন। শৈলেশ বলল, কিন্তু আমি তো কিছু করিনি। আমি বললুম, তুমি কিছু করনি, এটাই তো তোমার অপরাধ। তুমি নিজের স্ত্রীর পাশে দাঁড়াওনি যখন তার তোমাকে সবচেয়ে বেশি দরকার ছিল। তুমি চুপচাপ দেখেছ যখন তোমার মা বাবা তাকে নির্যাতন করছিলেন। তুমিও সমান অপরাধী। দীপালি বললেন, এখন আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ নথিভুক্ত করব। ঘরোয়া হিংসা আইনের ধারা 3 ও 5-এর আওতায় আর যৌতুক নিষেধ আইনের ধারা 4 ও 5-এর আওতায় আপনাদের সবার বিরুদ্ধে মামলা নথিভুক্ত হবে। হাসমুখলাল বিনতি করতে করতে বললেন, না না, আমরা ক্ষমা চাইছি, আমরা সব ঠিক করে দেব, পুলিশ কেস করবেন না। আমি বললুম, এখন ক্ষমায় কিছু হবে না। আপনারা আমার মেয়েকে মাস পর মাস নির্যাতন করেছেন, এখন আইন নিজের কাজ করবে। দীপালি বললেন, আর হ্যাঁ, আমাদের আপনার ব্যবসা সম্পর্কেও তথ্য মিলেছে। আপনার উপর কর ফাঁকির অভিযোগও লাগানো যেতে পারে। আমরা আয়কর বিভাগকেও সূচিত করে দিয়েছি। এটা শুনে হাসমুখলাল হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি বললেন, এটা তো বরবাদ হয়ে যাবে, আমার দোকান চলে যাবে, আমার সম্মান ধুলোয় মিশে যাবে। আমি বললুম, যখন আপনি আমার মেয়ের সম্মান ধুলোয় মেশাচ্ছিলেন, তখন আপনার নিজের সম্মানের চিন্তা ছিল না? মনীষা দেশমুখ পুরো ঘটনার রেকর্ডিং করলেন। তিনি বললেন, এই গল্প কাল খবরের কাগজে ছাপা হবে। লোকেদের জানা উচিত যে শিক্ষিত পরিবারেও বউয়েদের সাথে কেমন ব্যবহার হয়। হাসমুখলাল বললেন, না, প্লিজ মিডিয়ায় আনবেন না। মনীষা বললেন, কেন? আপনার লজ্জা পাওয়া উচিত নিজের কাজে, এখন পুরো সমাজ জানবে। দীপালি আঁচলকে বললেন, আঁচলজি, আপনি আমাদের সাথে চলুন, আমরা আপনাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। আঁচল নিজের কিছু জরুরি জিনিস ব্যাগে রাখল। হাসমুখলাল আর কুসুম চুপচাপ দেখছিলেন। শৈলেশ আঁচলকে বলল, আঁচল, প্লিজ যেও না, আমরা সব ঠিক করে নেব। আঁচল তার দিকে তাকালো। তার চোখে এখন আর ভয় ছিল না, রাগ ছিল। সে বলল, এখন অনেক দেরি হয়ে গেছে শৈলেশ, তুমি আমার সাথে দাওনি যখন আমার তোমাকে দরকার ছিল, এখন আমার তোমাকে দরকার নেই। আমরা সবাই সেখান থেকে বেরিয়ে পড়লুম। আঁচল আমার সাথে ছিল, সুরক্ষিত। পুলিশ আনুষ্ঠানিকভাবে অভিযোগ নথিভুক্ত করল। হাসমুখলাল, কুসুম আর শৈলেশের বিরুদ্ধে মামলা নথিভুক্ত হয়ে গেল। পরের দিন খবরের কাগজে বড় খবর ছাপা হল। বিচারপতির মেয়েকে শ্বশুরবাড়িতে বানানো হল পরিচারিকা। মা লড়লেন আইনি লড়াই। পুরো ইন্দোরে এই খবরের চর্চা ছিল। হাসমুখলালের দোকানের বাইরে লোক জমে গেল তাকে নিন্দা করতে। সোসাইটিতে লোকেরা তাদের সাথে কথা বলা বন্ধ করে দিল। পরবর্তী কয়েক সপ্তাহে অনেক কিছু হল। প্রথমে তো আয়কর বিভাগ হাসমুখলালের দোকানের তদন্ত করল। তারা গত 5 বছরে প্রায় 22 লক্ষ টাকার কর ফাঁকি পেলেন। তাদের ওপর ভারী জরিমানা লাগানো হল। তারপর ঘরোয়া হিংসার মামলায় আদালত শুনানি শুরু করল। আমি নিজেই আঁচলের ওকালতি করলুম, কারণ আমি জানতুম কিভাবে এই মামলাগুলো লড়তে হয়। আদালতে আমরা সব প্রমাণ পেশ করলুম, ডায়েরি, ব্যাংক স্টেটমেন্ট, অডিও আর ভিডিও রেকর্ডিং, ভারতী যোশীর সাক্ষ্য। হাসমুখলাল আর কুসুমের আইনজীবী চেষ্টা করলেন যে এই সব মিথ্যে অভিযোগ, কিন্তু প্রমাণ এত মজবুত ছিল যে তাদের আত্মপক্ষ সমর্থন দুর্বল হয়ে পড়ল। শৈলেশ ক্ষমা চাবার চেষ্টা করল, বলল যে সে জানত না যে জিনিসগুলো এত খারাপ হয়ে গেছে, কিন্তু আঁচল পরিষ্কার বলে দিল যে সে এই সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেতে চায় না। 3 মাস পর আদালত রায় শোনাল। হাসমুখলাল আর কুসুমকে ঘরোয়া হিংসার আওতায় দোষী সাব্যস্ত করা হল। তাদের উপর 1 লক্ষ টাকার জরিমানা লাগানো হল। তাদের আঁচলের সব টাকা ফেরত দেওয়ার আদেশ দেওয়া হল, অর্থাৎ 3.5 লক্ষ টাকা, সাথে 4.5 লক্ষ টাকা মূল্যের গয়না ফেরত দেওয়ার বা সমপরিমাণ টাকা দেওয়ার আদেশ। শৈলেশকেও দোষী সাব্যস্ত করা হল, নীরব সাক্ষী হওয়ার জন্য। আঁচলকে বিবাহ বিচ্ছেদের আবেদন করার অধিকার দেওয়া হল, আর যদি বিবাহ বিচ্ছেদ হয় তবে তাকে যথাযথ খোরপোশ দেওয়া হবে। আঁচল বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করল। 6 মাস পর বিবাহ বিচ্ছেদ মঞ্জুর হয়ে গেল। আদালত আদেশ দিল যে শৈলেশকে আঁচলকে 15 লক্ষ টাকা খোরপোশ দিতে হবে, আর প্রতি মাসে 30,000 টাকা 3 বছর পর্যন্ত।
আঁচল তার সব গয়না ফেরত পেল, সব টাকা ফেরত পেল। এরপর আঁচল তার জীবন আবার শুরু করল। সে নিজের পুরনো ব্যাংকে ফিরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু সেই পোস্টে অন্য কেউ এসে গিয়েছিল। তারপর আমি আমার এক পুরনো বন্ধুর সাথে কথা বললুম, নীলেশ পাটবর্ধন, যিনি নাগপুরে একটি বড় ব্যাংকের প্রবন্ধক ছিলেন। আমি তাকে আঁচলের পুরো গল্প বললুম। নীলেশ বললেন, বসুন্ধরাজি, আপনার মেয়ে খুব সাহসী। আমি তাকে আমাদের ব্যাংকে চাকরি দেওয়ার চেষ্টা করছি। 2 সপ্তাহ পর আঁচল নাগপুরে একটি ব্যাংকের শাখায় সহকারী প্রবন্ধকের পোস্ট পেয়ে গেল। বেতন বছরে 9 লক্ষ টাকা। আঁচল আমার সাথে নাগপুরে থাকতে লাগল। ধীরে ধীরে সে সেরে উঠতে লাগল। শুরুতে সে খুব চুপচাপ থাকত, কম কথা বলত, কিন্তু সময়ের সাথে সাথে সে আবার সেই আঁচল হয়ে গেল যে আগে ছিল, হাসি খুশি, আত্মবিশ্বাসী। সে নিজের কাজে খুব ভালো পারফরমেন্স করল। 1 বছর পর সে পদোন্নতি পেল। আমিও নিজের কাজ শুরু করলুম। আমাকে জাতীয় মহিলা কমিশন আইনি উপদেষ্টা হিসেবে নিযুক্ত করল। আমি সেখানে মহিলাদের অধিকারের মামলার ওপর কাজ করতে লাগলুম। আমি আঁচলের মামলাটিকে একটি উদাহরণ হিসেবে ব্যবহার করলুম, সেমিনার আর ওয়ার্কশপে। আমি মহিলাদের জানাতুম যে তাদের কাছে কি কি আইনি অধিকার আছে, কিভাবে তারা নিজেদের সুরক্ষা করতে পারেন। আঁচলও একটি সাপোর্ট গ্রুপ শুরু করল, শোষিত বউয়েদের জন্য। সে প্রতি মাসে মিটিং করত, যেখানে এমন মহিলারা আসতেন যারা নিজের শ্বশুরবাড়িতে নির্যাতিত হচ্ছিলেন। আঁচল তাদের নিজের গল্প শোনাত, তাদের সাহস দিত, তাদের জানাত কিভাবে তারা নিজেদের অধিকারের জন্য লড়তে পারেন। সে অনেক মহিলার সাহায্য করল, তাদের আইনি পরামর্শ পাইয়ে দিল, তাদের জন্য আইনজীবী খুঁজে দিল। 3 মাস পর আমি একদিন একটি খবর পেলুম, হাসমুখলালের দোকান বন্ধ হয়ে গিয়েছিল। ঋণ আর জরিমানার বোঝা সামলাতে না পেরে তারা দোকান চালাতে পারলেন না। তাদের নিজেদের ফ্ল্যাটও বিক্রি করতে হলো, জরিমানা আর ঋণ মেটানোর জন্য। তারা এখন একটি ছোট ভাড়ার বাড়িতে থাকতে লাগলেন। কুসুমের শরীর খারাপ হয়ে গেল উত্তেজনার কারণে। শৈলেশ নিজের কোম্পানিতে প্রমোশন পেল না, কারণ তার বিরুদ্ধে মামলা চলছিল। তার প্রতিষ্ঠা নষ্ট হয়ে গিয়েছিল। আমার তাদের অবস্থার ওপর দয়া হল না। আমার মনে হলো যে তারা সেটাই পেলেন যা তারা করেছিলেন। তারা একজন নির্দোষ মেয়ের জীবন ধ্বংস করার চেষ্টা করেছিলেন, আর এখন তাদের তার পরিণাম ভুগতে হচ্ছে। আঁচলের জীবনে আরও একটা ভালো খবর এলো। তার ব্যাংকে একজন সহকর্মীর সাথে বন্ধুত্ব হল, অনিরুদ্ধ নামক এক শালীন যুবকের সাথে। অনিরুদ্ধ আঁচলেরই বয়সী ছিল আর খুব বুদ্ধিমান ছিল। সে আঁচলের পুরো গল্প জানত, আর তবুও সে আঁচলের পাশে দাঁড়াল, তাকে সম্মান করল। ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে প্রেম হয়ে গেল। 1 বছর পর তারা আমার কাছে বিয়ের অনুমতি চাইলেন। আমি খুব খুশি হলুম। আমি অনিরুদ্ধের সাথে দেখা করলুম, তার পরিবারের সাথে দেখা করলুম। তারা খুব ভালো লোক ছিলেন, আধুনিক চিন্তার, মহিলাদের সম্মান করা মানুষ। আঁচল আর অনিরুদ্ধের বিয়ে হল। এটা একটা সাধারণ বিয়ে ছিল, শুধু কাছের বন্ধু আর পরিবারের সাথে। কিন্তু এই বিয়ে আঁচলের জন্য এক নতুন শুরু ছিল। অনিরুদ্ধ আর তার পরিবার আঁচলকে খুব ভালোবাসেন আর সম্মান দেন। আঁচল এখন খুব খুশি, আবার হাসে, নিজের স্বপ্ন দেখে। আজ আমি আমার গল্প শেষ করতে করতে আপনাদের সবাইকে কিছু জানাতে চাই। আমি বসুন্ধরা রাঠোর, আর আমি 30 বছর বিচার বিভাগে কাটিয়েছি। আমি শত শত মামলা দেখেছি, কিন্তু যখন আমার নিজের মেয়ের সাথে কিছু হলো, তখন আমি উপলব্ধি করলুম যে শুধু আইন জানা যথেষ্ট নয়, আমাদের সেই আইনের ব্যবহার করাও জানতে হবে। অনেক মহিলা নিজের অধিকার সম্পর্কে জানেন না। তারা জানেন না যে ঘরোয়া হিংসা আইন তাদের কি সুরক্ষা দেয়। তারা জানেন না যে আর্থিক শোষণও একটি অপরাধ। তারা জানেন না যে তাদের কোথায় যেতে হবে যদি তাদের সাহায্য চাই। আমি আজ সবাইকে কিছু গুরুত্বপূর্ণ কথা জানাতে চাই। প্রথম কথা, ঘরোয়া হিংসা শুধু শারীরিক হয় না। মানসিক নির্যাতন, আর্থিক শোষণ, অপমান, এই সবও ঘরোয়া হিংসার অন্তর্গত। যদি আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার দিয়ে কাজ করানো হচ্ছে, যদি আপনার টাকা কেড়ে নেওয়া হচ্ছে, যদি আপনাকে নিজের পরিবারের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না, তবে এই সব বেআইনি। দ্বিতীয় কথা, আপনাদের কাছে আইনি অধিকার আছে। ঘরোয়া হিংসা আইন 2005 সালে তৈরি হয়েছিল, যা মহিলাদের সুরক্ষা দেয়। এর আওতায় আপনি পুলিশে অভিযোগ নথিভুক্ত করতে পারেন, সুরক্ষা আদেশ নিতে পারেন, খোরপোশ চাইতে পারেন, নিজের শ্বশুরবাড়িতে থাকার অধিকার চাইতে পারেন। যৌতুক নিষেধ আইনও আছে, যা যৌতুকের দাবিকে অপরাধ বানায়। তৃতীয় কথা,
প্রমাণ খুব জরুরি। যদি আপনি কোনো ধরনের নির্যাতনের মোকাবিলা করছেন তবে প্রমাণ সংগ্রহ করুন। ডায়েরি লিখুন তারিখের সাথে যে কি হলো। যদি সম্ভব হয় তবে অডিও বা ভিডিও রেকর্ডিং করুন। ব্যাংক স্টেটমেন্ট রাখুন। কোনো কাগজের ফটোকপি রাখুন যা আপনার কাছে আছে। এই প্রমাণগুলো পরে খুব কাজে আসবে। চতুর্থ কথা, একা থাকবেন না। কারো সাথে কথা বলুন। নিজের মায়ের সাথে, নিজের বোনের সাথে, কোনো বন্ধুর সাথে। যদি পরিবারে কেউ না থাকে তবে মহিলা হেল্পলাইনে ফোন করুন। জাতীয় মহিলা হেল্পলাইনের নম্বর হল 1091 বা 1092। রাজ্য মহিলা কমিশনও আছে যারা সাহায্য করে। বিনামূল্যে আইনি সহায়তাও উপলব্ধ। পঞ্চম কথা, লোক কি বলবে এই ভয়ে নিজের জীবন ধ্বংস করবেন না। আমি জানি যে আমাদের সমাজে বিবাহ বিচ্ছিন্না মহিলাকে আলাদা নজরে দেখা হয়, কিন্তু একটি বিষাক্ত সম্পর্কে থাকা, অপমান সহ্য করতে থাকা, এটা কোনো সমাধান নয়। আপনার সম্মান, আপনার খুশি, আপনার জীবন, এই সব সমাজের মতামতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ষষ্ঠ কথা, শিক্ষা আর চাকরি কখনো ছাড়বেন না। যদি আপনার শ্বশুরবাড়ির লোকেরা বলছে যে চাকরি ছেড়ে দাও, তবে সাবধান হয়ে যান। এটা আপনাকে আর্থিকভাবে নির্ভরশীল বানানোর চাল হতে পারে। আর্থিক স্বাধীনতা খুব জরুরি। যদি আপনার কাছে নিজের আয় থাকে, নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তবে আপনি কারো কাছে বাধ্য হবেন না। সপ্তম কথা, নিজের টাকা আর গয়না কাউকে সহজে দেবেন না। যদি কেউ বলে যে ব্যবসায় বিনিয়োগের জন্য টাকা চাই, তবে পুরো তথ্য নিন, লিখিত চুক্তি করুন, তারিখ ঠিক করুন যে কবে ফেরত পাবেন। যদি কেউ আপনার গয়না নিতে চায়, তবে জিজ্ঞাসা করুন কেন, কতদিনের জন্যে, আর লিখিত রসিদ নিন। অষ্টম কথা, নিজের পরিবারের সাথে যোগাযোগ বজায় রাখুন। যদি আপনার শ্বশুরবাড়ির লোকেরা আপনাকে নিজের মা বাবার সাথে দেখা করতে দিচ্ছে না, ফোন করতে দিচ্ছে না, তবে এটা একটা বড় বিপদ সংকেত। আপনার নিজের পরিবারের সাথে যুক্ত থাকার পুরো অধিকার আছে। নবম কথা, নিজের সন্তানদের সঠিক শিক্ষা দিন। যদি আপনার ছেলে থাকে তবে তাকে শেখান যে মহিলাদের সম্মান কিভাবে করতে হয়। তাকে শেখান যে ঘরের কাজ শুধু মহিলাদের দায়িত্ব নয়। যদি মেয়ে থাকে তবে তাকে মজবুত বানান, তাকে তার অধিকার সম্পর্কে জানান। দশম কথা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি দুর্বল নন, আপনার মধ্যে শক্তি আছে। আমার মেয়ে আঁচলকেও মনে হতো যে সে কিছু করতে পারবে না, কিন্তু যখন সে সঠিক পথনির্দেশ পেল, সঠিক সাহায্য পেল, তখন সে নিজের লড়াই লড়ল আর জিতল। আজ আঁচল আবার খুশি। সে নিজের জীবন কাটাচ্ছে, নিজের শর্তে। সে একজন সফল ব্যাংক আধিকারিক। সে পুনরায় বিয়ে করেছে, এমন একজন মানুষকে যে তাকে সম্মান করে। সে অন্য মহিলাদের সাহায্য করছে যারা একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আর আমি একজন গর্বিত না। আমার গর্ব হয় যে আমি আমার মেয়ের পাশে দাঁড়িয়েছিলুম। আমার গর্ব হয় যে আমি আইনের সঠিক ব্যবহার করে বিচার পাইয়ে দিয়েছি। আমার গর্ব হয় যে আমি এখন অন্য মহিলাদের সাহায্য করছি। আর হ্যাঁ, সেই একটা ফোন কল সম্পর্কে যা আমি করেছিলাম, সেই ফোন কল আমি দীপালি খারেকে করেছিলাম, আমার সহকর্মীকে, যিনি পুলিশে ছিলেন। সেই একটা ফোন কল থেকে সব কিছু বদলে গেল। কারণ যখন আপনার কাছে সঠিক যোগাযোগ থাকে, সঠিক তথ্য থাকে, আর সঠিক সময় সঠিক পদক্ষেপ নেন, তবে অলৌকিক কিছু ঘটতে পারে। আমি হাসমুখলাল আগরওয়ালকে ধন্যবাদ জানাতে চাই। কেন? কারণ তিনি আমাকে দেখিয়েছেন যে কিছু লোক কতটা নিচে নামতে পারে। তিনি আমাকে মনে করিয়ে দিয়েছেন যে আমাদের সমাজে এখনও কতটা কাজ বাকি আছে। তিনি আমাকে অনুপ্রাণিত করেছেন যে আমি আরও পরিশ্রম করি আর মহিলাদের তাদের অধিকার সম্পর্কে জানাই। আজ যখন আমি পিছনে ফিরে তাকাই, তখন আমার মনে হয় যে সেই 6 দিন যা আমি ইন্দোরে কাটিয়েছিলুম, সেগুলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল। সেই দিনগুলোতে আমি আমার মেয়েকে বাঁচিয়েছিলুম, কিন্তু তার চেয়েও বেশি আমি তাকে শিখিয়েছিলুম কিভাবে লড়তে হয়। আমি তাকে দেখিয়েছিলুম যে বয়স শুধু একটি সংখ্যা, শক্তি মনে থাকে। আমি 52 বছরের ছিলুম, কিন্তু আমি হার মানিনি। আমি আমার মেয়ের জন্য লড়াই করেছিলুম, আর আমি জিতেছি। যদি আপনারাও কোনো এমন পরিস্থিতিতে থাকেন বা আপনার চেনা কেউ থাকে, তবে মনে রাখবেন আপনি একা নন। সাহায্য উপলব্ধ, আইন আপনার সাথে আছে। শুধু আপনাকে একটি পদক্ষেপ নিতে হবে, বাস একটি ফোন কল করতে হবে, আর আপনার পুরো জীবন বদলে যেতে পারে। আমার গল্প শেষ হলো, কিন্তু আঁচলের নতুন গল্প শুরু হলো। আর আমার আশা যে আমার গল্প শুনে অন্য কারো সাহস বাড়বে, অন্য কোনো মেয়ের, অন্য কোনো মায়ের, অন্য কোনো মহিলার। মনে রাখবেন, বয়স কোনো বাধা নয়। আমি 52 বছরের ছিলুম যখন আমি এই লড়াই লড়েছিলুম, আর আমি আজও লড়ছি অন্যদের জন্য। আপনারাও পারেন, ব্যাস বিশ্বাস রাখুন নিজের ওপর, নিজের অধিকারের ওপর আর বিচারের শক্তির ওপর,
আর হ্যাঁ, যদি কখনো আপনার মনে হয় যে আপনি দুর্বল, তবে মনে রাখবেন বসুন্ধরা রাঠোর 52 বছর বয়সে একটি ফোন কল দিয়ে পুরো খেলা বদলে দিয়েছিলেন। আপনারাও পারেন। ধন্যবাদ।